গল্পের নাম রাগে অনুরাগে। লেখিকা সুহাসিনী ফাতেহা। পর্ব ১৮। না, গরুর মাংস, মহিষের মাংস কোনোটাই এখন আমার পোষাবে না। আমার তোমার মতো ইয়াম্মি পিচ্চিকেই খেতে ইচ্ছে করছে। ভাল্লুকের শিকার না তুমি? তাহলে তোমাকেই তো টেস্ট করব, তাই না? সোমে আয়। তিতলি লজ্জায় সিটিয়ে যাচ্ছে। ফারাজ তাকে হাতে চোখে ইশারাইঙ্গিতে অনেক কিছু বুঝাচ্ছে, এমনভাবে যে লাজুকময়ী সপ্তদশী সেসব বুঝতে পেরে যাচ্ছে খুব সহজভাবে। মুখ তুলে তাকানোর সুযোগ পাচ্ছে না সে। এভাবে তাকিয়ে আছে কেন তার দিকে? খেয়ে ফেলবে নাকি তাকে? বললই তো তাকে খেতে চাই। অসহায় কণ্ঠে বলল, আমি ইউটিউব থেকে দেখে আপনাকে আপনার পছন্দের সব খাবার সহসা নিজ নিম্নাংশের অধর কামড়ে ধরে সপ্তদশীকে থামিয়ে দিল ফারাজ। আচমকা তিতলিকে এক হেঁচকা টানে পাশ থেকে উঠিয়ে আনল। যুবক বিছানার আরেকটু পেছনে গিয়ে বুকে বসাল নিজের বলিষ্ঠ দুরুর মাঝখানে। তিতলির দুপা বাঁধল নিজের পায়ের সাথে। পাহাড়সম বলিষ্ঠ পুরুষ নিজের সাথে রমণীর তুলতুলে ছোট্ট দেহটা আষ্টেপিষ্টে জড়িয়ে নিয়েছে। আশ্চর্য! মেয়েটার গা ঘেঁষেই তো বসেছে সবে, এতেই যুবকের ভেতরকার পুরুষসত্তাটা কেমন তেলেবেগুনে ফুলে উঠেছে। সে আরও ঘনিষ্ঠ হল, এবার প্রখরভাবে, যেন তিতলিকে নিজের সাথে পিষে ফেলতে চাইছে। তিতলি মরতে থাকা প্রাণীর মতো হাঁসফাঁস করছে, কাঁপতে থাকে থরথর করে। ফারাজকে স্পষ্টভাবে নিজের সাথে অনুভব করছে। তিতলি বাক্রুদ্ধ, বিমু, বড্ড অস্থির। শ্বাসপ্রশ্বাসের গতি আকাশ ছুঁয়েছে। ছটফট করতে চেয়েও পারছে না। নড়েচড়ে উঠে বলতে থাকে, আপনি আপনি আমাকে এসব বলার জন্য নিচ থেকে ডেকে এনেছেন? আমি গোসল করতে যাব, ছাড়ুন প্লিজ। ফারাজ পেছন থেকে তিতলির মসৃণ কাঁধে নিজের শক্ত চোয়ালের ভার দিয়ে রেখেছে। দুপাশ থেকে পেঁচিয়ে ধরেছে তিতলির নরম পেট। ছাড়া পাওয়ার কোনো সুযোগ রাখল না। তিতলি নিজের পিঠে তীব্রভাবে অনুভব করতে পেল খালি গায়ে থাকা ফারাজের বুকের উঠানামার গতি। গলা শুকিয়ে গেল বেচারির। বারবার ঢোক গিলে বর্বর নিঃশ্বাস নিচ্ছে। এখনও সরছে না কেন? ফারাজ তিতলির ঘাড়ে নাক ঘষছে, ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। ইচ্ছেকৃতভাবে নিজের খোঁচা খোঁচা দাড়িযুক্ত চোয়াল দিয়ে তিতলিকে জ্বালাতন করছে। ডান হাতে তিতলির চুল খুলে দিয়ে অস্পষ্ট সুরে আওড়াল, শুধু এসব বলার জন্য ডাকা হয়নি। এসবের বিপরীতে যেসব হয় সেসব করব বলে। গোসল একসাথে পরে করা যাবে, তাই না কি বলো? তিতলির দাদু তাকে আসার সময় এমন কিছু বুঝিয়ে দিয়েছে যে সে আন্দাজ করছে ফারাজ তাকে কিসের কথা বলছে। তার দাদু, ফারাজের নানু, ওনারা তিতলিকে কাছে পেলেই এটা সেটা কানপাড়া দিতে থাকে এখনও, যেগুলোর ইঙ্গিত এখন ফারাজ দিচ্ছে। সে আমতা আমতা করে বলল, না না, এখন এসবের সময় না। প্লিজ ছাড়ুন আমাকে গু। ফারাজ ভ্রু উঁচিয়ে হাসল। কখন কখন এসবের সময়? আমার জানামতে এসবের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। রাতদিন ২৪ ঘণ্টা ধরে খেলা। দুহাতে কান চেপে ধরেছে তিতলি। সরু নাকের পাটা ফুলাচ্ছে। দাঁত খিঁচল সে। মুখ ফসকে বেরিয়ে এল, আপনি দিন দিন লাগামছাড়া হয়ে যাচ্ছেন, সেটা খেয়াল করেছেন? উহুম, রাইট, এই কথাটাই বলতে যাচ্ছিলাম তোমায়। ব্যাপার কি বলো তো? তিতলি জ্বরসর হয়ে ঠোঁট কামড়ে রেখেছে। চাউনিতে প্রশ্ন, কি ব্যাপার? ফারাজ ক্ষীণ নাচাতে নাচাতে বলল, ইদানিং তোমাকে দেখলেই আমার মুখের সাথে সাথে অন্য কিছুর ও লাগাম ছাড়া হয়ে যাচ্ছে বড্ড বেশি। লাগামছাড়া হওয়ার পেছনে কে দায়ী? আনসার মি। তিতলি নিশ্চুপ। শুকনো ঠোঁট দুটো জিভ ঠেলে ভিজিয়ে ভেতরের উথাল পাথাল অবাধ্য অনুভূতিগুলো দমিয়ে নিল। তিতলি কিছু বলছে না দেখে ফারাজ আবার হিসিয়ে বলল, তো মিসেস তিতলি, বলো দোষটা কার? আমার নাকি তোমার? তিতলি দুহাতে ওড়না খামছে ধরেছে। মিসেস তিতলি সম্বোধনে হুট করেই কেমন যেন একটা বউ শিহরণ ছড়িয়ে গেল সপ্তদশীর সর্বাঙ্গ জুড়ে। তিতলি কাচুমাচু করছে দেখে ফারাজ তিতলিকে দুরুর মাঝখান থেকে তুলে বলিষ্ঠ দুরু এক করে সেখানে বসাল তিতলিকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, ভাবার জন্য অনেক সময় পরে আছে। এখন আমি কিছু চাই? কি চান? একটা জিনিস আছে যা আমার এখনই চাই, রাইট নাও। তিতলি যেন এই গলার স্বর চিনতেই পারছে না। একটা মানুষের গলার স্বর কতটা পরিবর্তন হলে এমনটা হয়। তিতলি লজ্জায় মরিমরি। কাচুমাচু করে বলল,
আপনার গোমরামুখ ধমক দেওয়া মুখের আড়ালে এই মুখোশ ছিল এতদিন? হুম। আমার আসল মুখোশ আড়াল করে রেখেছিলাম কাউকে সম্পূর্ণরূপে খুলে দেখাবো বলে। আশ্চর্যভাবে সেই মানুষটা তুমি হয়ে গেলে। এখন থেকে রোজ আমার ভিন্ন ভিন্ন রূপ দেখবে গু। তিতলি একটু পরীক্ষা করতে চাইল। যেন ফারাজ তাকে ভালোবাসি বলবে। এবং তার প্রশ্নের উত্তরে বলবে হ্যাঁ হ্যাঁ তোমাকে পাগলের মতো ভালোবাসি। বাচব না তোমাকে ছাড়া টুনাটুনিদের আম্মু আমার। সোনা বউ। আপনি আমাকে ভালোবাসেন আমি বুঝে গেছি ফারাজের অভিব্যক্তি থমকায়। শিথিল হয় মোটা ভ্রু। স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়া চিবুক। কিছুক্ষণ চুপ হয়ে থাকল সে। অতঃপর বাঁকা কণ্ঠে বলল, ভালোবাসা মাই ফুট। আমার বিয়ে করা বউ তুমি। আমার বুকে আমি যখন যা খুশি বলবো যা মন চাই করব। ইভেন সবকিছু করার অধিকার আছে আমার তিতলির চোখ পিটপিট করছে। চোখের কোণে পানি জমেছে। কেন তাকে ভালোবাসি বলল না? সে শুনতে চায় ভীষণ। বলল না কেন জানপ্রাণ উজাড় করে ভালোবাসি তোমাকে বউ। সে তো ভালোবাসে ভীষণ কিছু ভাবতে পারে না এই লোককে ছাড়া সর্বক্ষণ মস্তিষ্কে ফারাজ বিচরণ করে। সে সব কিছু করতে রাজি যদি ফারাজ তাকে ভালোবাসি বলে। মুখশ্রী অন্ধকার করে বলল, এমন করেন কেন? ফারাজ এবার উঠে দাঁড়াল এবার। তিতলির মুখোমুখি গিয়ে দাঁড়াল সে। তিতলি তখনও বিছানায় বসে নতমুখে। ফারাজ তিতলির নরম দুগালে নিজের খসকসে দুহাত রেখে মুখ তুলল উপরে। অপলক চেয়ে রইল তিতলির কম্পিত অধরযুগলের পানে। তিতলির ঠোঁটের উপর ইশারা করে বলল, আমি যখন যা করব বলে বলে করব না। যেহেতু তুমি আমার নামের পাশে ভাল্লুক উপাধি দিয়েছ সেহেতু আমিও খিদের জ্বালায় হঠাৎই তোমার উপর ঝাঁপিয়ে পড়ব গো। ফারাজের কথা অর্ধেক থাকতেই তিতলি তাকাল। দৃষ্টিমিলন ঘটল দুজনের। তিতলি চোখ নামিয়ে আতঙ্কিত গলায় শুধাল, আমি অসুস্থ? ফারাজের কণ্ঠ গম্ভীর। হুনুন জানি। আমার তোমার ঠোঁটের প্রয়োজন। তিতলি এবারও নিশ্চুপ। ফারাজ এবার কপাল কুঁচকে বিরক্তির রেশ ধরে বলল, আমার টাচ খারাপ লাগছে। তিতলি এবারও নিশ্চুপ। ফারাজ এবার এক প্রকার দাঁতে দাঁত চেপে বলল, খারাপ লাগুক আজকে তোমাকে ছাড়ছি না আমি তিতলির শরীরে কাঁপন ধরেছে। ফারাজ গ্রীবাটা নিচে নামিয়ে একটু একটু করে নিজের মুখ নামিয়ে আনল তিতলির ঠোঁটের একদম কাছে। উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে তিতলির ঠোঁটের উপর। দুজনের অধরের মাঝে আর কোনো দূরত্ব নেই। তিতলির চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। নিঃশ্বাস বন্ধ হয়ে দুনিয়া ঘুরছে চারপাশে। চোখ জোড়া শক্ত করে খিচে বন্ধ করে রেখেছে। শরীর ভেঙে পড়ছে। হেলেদুলে পড়ল সে। ফারাজ উত্তেজনায় কামুন হয়ে তিতলির তিরতির করতে থাকা কাপা ঠোঁটে নিজের ঠোঁট নরম ঠোঁট জোড়া ছুঁয়েছে সবে আঁকড়ে ধরেবে তক্ষুনি খেয়াল করল মেয়েটা দুলছে। তার প্রশস্ত বুকে ধুলে পড়তে পড়তে অস্পষ্ট সুরে বিড়বিড় করছে, আমি নিঃশ্বাস নিতে পারি না। আপনাকে আমি। আর বলতে পারছে না বেচারি। গলায় কথা আটকে যাচ্ছে। একটা বর্ষর চুমু খেতে যাচ্ছিল ফারাজ তার আগেই মেয়েটার জ্ঞান হারানো অবস্থা। ফারাজ বিরক্ত হয়ে ইচ্ছেকৃত ভাবে তিতলির কাঁপতে থাকা নিচের ঠোঁটে হালকা চাপে কামড় বসিয়ে মুখ তুলে তাকাল। বিরক্তিতে সূচক শব্দ উচ্চারণ করল। তার সদ্য জাগ্রত হওয়া ফিলিংটা মাটি করে দিচ্ছে। হিসেইসিয়া আওয়ালো। সামান্য ছোঁয়াতেই এ অবস্থা হলে আমার আসল আদর পেলে কি করবে তুমি? এগুলো তো সামান্য নমুনা মাত্র তিতলি ঠোঁটে ব্যথা পেয়েছে অনেক। এভাবে তার নরম ঠোঁটকে কামড় দিয়ে ছিঁড়ে ফেলবে নাকি? আমি ঠোঁটে ব্যথা পৌ। ফারাজ তিতলির নরম অধরযুগলের পানে তাকায়। সামান্য কামড়ে ফুলে উঠেছে এক জায়গায়। যুবক নিজের ডান হাতের তর্জনী আঙুল তিতলির ঠোঁটে রেখে স্লাইড করতে করতে অন্যরকম গলায় বলল, আগেই বলছি আমার আদর সহ্য করার মতো শক্তি জন্মাও শরীরে। আমি নরম সরম আদরে অভ্যস্ত না। যেখানে টাচ করব সেখানে দাগ বসিয়ে তবেই ছাড়ব। এখন সময় দিচ্ছি নিজেকে প্রস্তুত করোক। বলে ফারাজ তিতলিকে বিছানায় ফেলে দিয়ে ওয়াশরুমে গেল। এই বেয়াদব মহিলার জন্য এতক্ষণ গোসল না সে বসেছিল। একটা বড় চুমু খেতে পারল না। এই বুকে সে ছাড়বে না একদম। যেদিন আসল ধরা ধরবে সেদিন। দমবন্ধ হয়ে মরে গেলেও সে চুল পরিমাণ ছাড় দিবে না। দুপুরের খাওয়ার টাইম। নাছিমা বেগম আজকে আগেভাগে সবার জন্য ভাত বেড়েছেন।
ফারিন বেগম একটু কিচেনের দিকে যেতেই তিতলি যে চেয়ারে বসে খায় সে বরাবর প্লেটে কি যেন মিশিয়ে দিলেন। কেউ দেখার আগে আবার সোজা হয়ে বাঁকা হাসি দিলেন। ফারাজ নেমে আসছে তিতলির আগে আগে। করিডোর থেকে নামার সময় এসব দেখে দেখে আসছে। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ। নিচে নেমে এসে খালার দিকে কিছুক্ষণ সন্দেহের চোখে চেয়ে থাকে। চেয়ারের সামনে গিয়ে খালাকে বলল, ওদিকে এটা কি? নাছিমা বেগম চোরাচোরা মুখে এদিক ওদিক তাকাচ্ছেন। কিছু দেখে ফেল না তো? সে যে বাচ্চা কাচ্চা না হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছে। যদি ফারাজ কিছু টের পায় তাহলে তো বর্ষর কাণ্ড ঘটে যাবে। ফারাজ যে চালাক, কিছু টের পেলে আস্ত চিবিয়ে খাবে। ঢোক গিলে রয়েসে বললেন, কোনদিকে কি ফারাজ? কিসের কথা বলছিস তুই? আমাকে বল, তোর কিছু লাগবে? আমি নিয়ে আসি। ফারাজ কিছু জানে না এমন ভাবভঙ্গিমা ধরে রেখে গম্ভীর স্বরে বলল, হুম। টেবিলে লেবু নেই, কেটে নিয়ে আসেন গু। নাছিমা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। আল্লাহ বাঁচাইছে। আচ্ছা তুই বস। নাছিমা বেগম চলে যেতেই ফারাজ ভ্রু কুঁচকে প্লেট হাতে নিয়ে নাকের সামনে ধরল। ওষুধ জাতীয় কিছুর গন্ধ এসে নাকে ঠেকল। তার মুখের অভিব্যক্তি বদলাল না একটু। শুধু চুপচাপ লম্বা হাতে প্লেটটা নাছিমা বেগমের বসা চেয়ারের সামনে রেখে দিয়ে সেখানের প্লেটটা তিতলির জন্য রাখল। বিড়বিড় করে বলল, আজকে দেখব এই ভাতটুকু খেয়ে আপনি কি করেন খালামনি গি। নাছিমা বেগম লেবু কেটে এনে টেবিলে রেখে বললেন, কেটে নিয়ে এসেছি। খা খা, কলেজ থেকে হয়রান হয়ে আসিস, মাঝে মধ্যে লেবুর পানিও তো খেতে পারিস গো। ফারাজ তখনও দাঁড়িয়ে। হয়তো কারো অপেক্ষা করছে। তিতলি এসে বসতেই তার পাশে বসল ফারাজ। ঠোঁট এখনও সামান্য ফুলে। তিতলি নিচের দিকে তাকিয়ে ভাতে নড়চড়া করছে। ফারাজ আলগোছে টেবিলের চারপাশ থেকে সব তরকারির বাটিগুলো তিতলির সামনে ঠেলে দিতে সাহায্য করছে। সাথে প্লেটে তুলেও দিচ্ছে। তিতলি অবাক হয়ে যাচ্ছে প্লেটে এত খাবার দেখে। আমি এত কিছু কিভাবে খাব? ফারাজ চুপচাপ। তিতলি গরুর মাংস রান্না করছে যে সেখান থেকে নিচ্ছে। তিতলির খুশিতে তর সইছে না। ফারিন বেগম বললেন, খাও মা। খাওয়া নিয়ে লজ্জা পেতে নেই গু। আবার মুচকি হেসে বললেন, গরুর মাংস কিন্তু অনেক ভালো হয়েছে। দেখো ফারাজ কয়বার নিল গু। তিতলি খুশি হল অনেক। এখন ইচ্ছে করছে নিজেই গিয়ে কয়েকটা চুমু খেতে। কিন্তু যখন ভাল্লুক আসে তখন সে ফার্মের মুরগির মতো ছটফট করে। আফজাল খান অফিসে। আজকে জরুরি মিটিং আছে ওনার। না হলে উনিও কিছু বলে বসতেন। নিজত্ব অফিসে ছেলেরা দুজনের একজনও দাঁড় ধারে না। কেউ কলেজে টিচারগিরি করে, অন্যজন বাপের হোটেলে খায় বসেপসে। নাছিমা বেগম একটু বাথরুমে গিয়েছিলেন। সেখান থেকে এসে খেতে বসেছেন। কয়েক লোকমা খেতেই কেশে কেশে শেষ ভদ্রমহিলা। বমি করে দিবেন মনে হয়। ফারিন বেগম বোনকে এমন করতে দেখে গ্লাসে পানি ঢেলে দিতে দিতে বললেন, কি রে, পানি খা। মাথায় উঠে গেছে মনে হয় গি। নাছিমা বেগমের অবস্থা বেহাল। মুখের উপর ঘাম যাচ্ছে ভয়ে। পানিটুকু নিয়ে খেয়ে নিলেন। বমি বমি পাচ্ছে। তিনি বেসিনের দিকে দৌড় দিলেন। সাথে নীলাও দৌড়ে মায়ের পেছন পেছন গেল। তিতলি খানা থামিয়ে দিয়ে বলল, কি হয়েছে খালামনির? ফারিন বেগমও উঠে যেতে যেতে বললেন, গলায় ভাত আটকে গেছে মনে হয় ই। ফারিন বেগম বেসিনে গিয়ে একগাদা বমি করেছেন। নাকমুখ লাল হয়ে গেছে। ফারাজ একদম চুপ। সে খেয়ে দেয়ে হাত ধুচ্ছে নিজের মতো, যেন কিছুই জানে না। তিতলি মনে মনে বলল, মনে হয় প্রেগন্যান্ট হয়ে গেছে, ভালোই হয়েছে ডাইনি মহিলা। এবার পেট নিয়ে ঘুরবে ঘু। মনে হয় প্রেগন্যান্ট হয়ে গেছে, ভালোই হয়েছে ডাইনি মহিলা। এবার বড় পেট নিয়ে ঘুরবে ঘি। তিতলি মনে মনে কথাটা বলে না খেয়ে নাছিমা বেগমের দিকে তাকিয়ে আছে। সেখানে ফারিন বেগম আর নীলা নাছিমা বেগমের মাথায় পিঠে হাত দিয়ে মালিশ করছেন। নীলা কেঁদে দিয়েছে প্রায় মায়ের এমন অবস্থা দেখে। নাছিমা বেগমের মুখ একদম দেখার মতো হয়ে গিয়েছে। গা থরথর করে কাঁপছে ভয়ে। মুখে ঘন ঘন ঘাম জমতেছে। মাথায় একটাই ভাবনা ঘুরছে, ওই প্লেটটা তো তিতলির জন্য রেখেছে তাহলে? তাহলে কে করল এটা? ফারাজ করল না তো? ফারাজ জানলে তো এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা। এখনও কিছু না বলে চুপ রয়েছে কিভাবে? না না, আর ভাবতে পারছেন না নাছিমা বেগম।
নীলা উদ্বিগ্ন কণ্ঠে মাকে বলল। হঠাৎ কি হলো আম্মু? বমি করছ কেন? নাছিমা বেগম নিজের মধ্যে নেই। চোখ মুখ উল্টে ফেলে বললেন, জানি না রে, জানি না। গলা দিয়ে মাছের বড় কাঁটা আটকে গেছে গি। ফারিন বেগম বোনকে বললেন, দেখে খাবি না? এখন এই কাঁটা কেমনে বাহির করবি? 3বার বমি করেও তো বের হচ্ছে না গি। নাছিমা বেগমের কথার মাঝেই ফারাজ শব্দ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। যেন চেয়ারের উপর সমস্ত রাগ ঝাড়ছে। খালাকে এখন গলা ধরে উপরে ঝুলিয়ে রাখতে ইচ্ছে করছে। কত বড় স্পর্ধা! তার বাড়ি থেকে আবার তার বউয়ের ক্ষতি করার চেষ্টা করছে। এর শেষ সে তো দেখেই ছাড়বে। চেয়ারের এমন শব্দে তিতলি কেঁপে উঠে চোখের দৃষ্টি ঘুরিয়ে আর চোখে ফারাজের দিকে তাকাল। ফারাজের অভিব্যক্তি কঠিন, চিবুক শক্ত, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। সে গলার শব্দ উঁচু করে তিতলির উদ্দেশ্য ধমকের স্বরে বলল, না খেয়ে এদিক ওদিক তাকাচ্ছ কেন? দেখছি খালামনিকে গি। আশেপাশে যাই হয়ে যাক, সেদিকে নজর না দেওয়াই তোমার জন্য ভালো। খেয়ে সোজা রুমে আসো। ফারাজের কথাটা ড্রয়িং রুমের সবাই শুনল। নাছিমা বেগম ঢোক গিলছেন ভয়ে। ওষুধটাতে অতিরিক্ত প্যানিক ছিল। যে খাবেই খাক, কয়দিন ওয়াশরুমে যাবে আর আসবে। সাথে কোনোদিন বাচ্চা না হওয়ার মেডিসিন মেখে দিয়েছিলেন। তিতলি আমতা করে ফারাজকে আস্তে করে বলল, ইয়ে মানে আসলে খালামনি কি প্রেগন্যান্ট? দেখুন, বুড়ো বয়সে এসে প্রেগন্যান্ট হয়ে গেছে। ফারাজ চোখ ছোট করে তাকাতেই তিতলির বকবক করা ঠোঁট দুটো থেমে যায়। ফারাজের চোখের দৃষ্টি স্থির হয়। আশ্চর্য! পিচ্চি বুকে ইদানিং তার এত ভালো লেগে যাচ্ছে কেন? কারণে সারাক্ষণ জ্বালাতে মন চাই। দুচোখের সামনে বসিয়ে রেখে মেয়েটার সব বাচ্চামো সহ্য করার ধৈর্য বাড়ছে। এত ধৈর্যশীল পুরুষ সে হল কবে? তিতলি বেঘোরে দাঁত কেলিয়ে বলল, প্রেগন্যান্ট হলেই তো খাওয়ার সময় বমি করে, তাই না? ফারাজ চোখ রাঙিয়ে তিতলিকে থামিয়ে দিয়ে গম্ভীর সুরে বলল, আমি এখানে দাঁড়িয়ে থাকব যতক্ষণ না তুমি প্লেটের সব ভাত খেয়েছ। চুপচাপ খাওয়া শেষ করোখ। তিতলি মুখ ভেঙচি কাটল। রুমে গেলে তখন শুধু কাছে আসো বলে ডাকবে। আর এখন বিশুদ্ধ পুরুষ সাজতেছে। সহসা একটা আবদার করে বসে সপ্তদশী, আপনি খাইয়ে দিন। ফারাজ কিছু বলে না। বউ এভাবে তার কাছে আবদার করেছে, খাইয়ে দিলে তাতে মন্দ কি? গভীর দুষ্টিতে তিতলির মুখের দিকে তাকিয়ে থেকে আবার চেয়ার টেনে বসল। প্লেট টেনে এনে তিতলিকে খাইয়ে দিতে শুরু করল। তিতলি মুখটা উজ্জ্বল হয়ে গেল। সে তো এসবই চাই, ফারাজ তাকে এভাবে সবসময় খাইয়ে দিবে। তার কেয়ার করবে, শাসন করবে, অনেক বেশি ভালোবাসবে। কিন্তু আফসোস, তাকে ভালোবাসি বলে না। এজন্য সপ্তদশীর দুঃখে রীতিমত দুঃখবোধের শেষ নেই। মুখ ফসকে বলে বসল, আপনি আমাকে এভাবে সবসময় খাইয়ে দিলে আমি নাস্তা, ভাত, চা, মুড়ি, ব্রেড, তিতাকরলা, লতাপাতা যা দিবেন সব খাবো গু। সহসা ধারালো দাঁতের স্পর্শে নিচের অধর কামড়ে ধরল ফারাজ। বা হাতে প্লেট সাইডে রাখল। গম্ভীর মুখখানায় আচমকা শ্লেষাত্মক ভাবভঙ্গি ধরে রেখে মুখ নামালো মেয়েটার কানের কাছে। অতঃপর ফিসফিস করে আওড়াল, চাইলে আমাকেও তো টেস্ট করতে পারো। এতে কিন্তু অটোমেটিক মোটা হওয়ার চান্স বেশি গু। কপাল গোছালো তিতলি। মুখাবয়বে হতভম্বতার রেশ ধরে আচানক মুখ তুলে শুধাল, আপনাকে টেস্ট করব মানে? ফারাজ ভ্রু উঁচিয়ে হাসল। ইউ ডোন্ট নো দ্যাট? পুরুষ মানুষের ঠিক সরুন। আম্মু এদিকে তাকাবে গু। ফারাজ ঘাড় ঘুরিয়ে তাকাল। ফারিন বেগম বেসিনের দিক থেকে এদিকে তাকালেন। ততক্ষণে ফারাজ নিজেকে সরিয়ে এনেছে। তাই কানের কাছে মুখ নেওয়া ওসব দৃশ্য দেখতে পায়নি। ফারাজের ভাবভঙ্গিমা এমন যেন কিছুই হয়নি। ফারিন বেগম ছেলের উদ্দেশ্য বললেন, ডাক্তারের কাছে ফোন দে তো ফারাজ। তোর খালার বমি তো থামতেছে না। গলায় নাকি মাছের বড় কাঁটা আটকে গেছে গি। ফারাজ তিতলিকে প্লেটের সব ভাত খাইয়ে দিয়েছে সবে। তিতলি শাশুড়ির দিকে তাকাল। ফারাজের বলতে ইচ্ছে করল, গলায় কিছু আটকায়নি, সব ওনার কুকর্মের ফল। আবার ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে তাকালো অদূরে খালার দিকে। ভদ্রমহিলার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ফারাজ বিদ্রূপ কণ্ঠে বলল, ডাক্তার ডাকার প্রয়োজন নেই। প্লেটের যে ভাতগুলো এখনও শেষ করতে পারেনি সেগুলো পুনরায় খেতে বলো, তাহলে বমি আরও করতে করতে একসময় বন্ধ হয়ে যাবে গু। নাছিমা বেগম হঠাৎ বেসিনের দিক থেকে উঠে দৌড় দিলেন।
অনেক বেশি পেটে চাপ দিয়েছে। না গেলেই যেন নয়। ফারিন বেগম বললেন। কি রে এভাবে দৌড় দিচ্ছিস কেন? ভাত তো খেতেই পারিসনি। খেয়ে নে গি। নীলাও মায়ের পেছন পেছন চলে গিয়েছে। হুশিয়ার সাহেব আর ছকিনা খাতুন টাঙ্গাইল চলে গিয়েছেন দুদিন হল। যাওয়ার আগে নাতিকে বলে গিয়েছেন, 2 মাসের ভেতরে খুশির খবর না দিতে পারলে তুই আর হুশিয়ার সাহেবের নাতি না। খুশির খবর দিয়া প্রমাণ করে দিস তুই যে আসলেই হুশিয়ার সাহেবের নাতি গু। নাছিমা বেগমেরা চলে যেতেই ফারাজ তার মাকে সতর্কতার বাণী ছুড়ে দিল। তোমার বোনকে সাবধান করে দাও আম্মু। আর যত দ্রুত পারো বিদায় করো। আজকের মতো কোনো ঘটনা যদি আমি আর টের পাই, আইসোয়ার সম্পর্কে তোমার বোন বলে কিছু হয় সেটা ভুলে যাব আমি। মাইন্ড ইট। ফারিন বেগম তাজ্জব বনে গেলেন যেন ছেলের কথা শুনে। আজকের মতো কিসের কথা বলছে? নাছিমা আড়ালে কোনো ঝামেলা করেনি তো? বোনটা কেন এমন করছে ফারিন বেগম বুঝতে পারছেন না। তিনি ছেলেকে বললেন, কি করেছে? আমাকে বল বাপ। তোর খালা কি করেছে? আমি দেখছি ব্যাপারটা, তুই ঝামেলা করিস না গিয়ে। নাছিমা বেগম যে রুমে থাকে সে রুম ড্রয়িং রুমের পাশেই। নিচের ঘরগুলোতে থাকে। ফারাজ গলার স্বর উঁচু করে নাছিমা বেগম শুনবেন তেমন খিটখিটে মেজাজে এক প্রকার হুমকি দিয়ে বলল, কি করেছে সেটা তোমার বোনকে গিয়ে জিজ্ঞেস করো আম্মু। আমি লাস্ট ওয়ার্নিং দিলাম ওই মহিলাকে। তাকে জানাও পরের বার এমন কিছু দেখব জাস্ট গলা আছে না গলা ধরে উপরে তুলব আর বুদ্ধিহীন মাথাটা আলাদা করে নদীতে ভাসিয়ে দিব গু। নাছিমি বেগম রুমে বসে এসব শুনে অজ্ঞান হওয়ার পথে। নিজের গলা চেপে ধরেছেন। ইন্নালিল্লাহ। ফারাজ থেমে নেই। আবার শক্ত গলায় শুনিয়ে শুনিয়ে বলল, সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াতে বলো ওই মহিলাকে। কলিজাটা মেপে দেখব ঠিক কোনো সাহসে আমার বউয়ের ক্ষতি করার চেষ্টা করছে হি। কথাটা বলেই আকাশম রাগ নিয়ে ফারাজ তিতলিকে একা হাতে বগলদাবা করে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে চলে গেল। ফারিন বেগম আর হতভম্ব হয়ে গেলেন ফারাজের কথা শুনে। যা বুঝার বুঝে গেলেন। নিশ্চিত নাছিমা কোনো কিছু করেছে যেটা ফারাজ দেখেছে। এবার কিছু না করলেই নয়। আজকে রবিবার। তিতলি কলেজে এসেছে প্রায় কয়টা দিন পর। তিতলি নিধি প্রিমা স্মৃতি ওদের সাথে বসে আছে আমতলায়। এতদিন পর বান্ধবীদের কাছে পেয়ে খুব ভালো লাগছে তার। প্রিমা তিতলিকে মজা করে বলল, কি রে স্যার কি তোর সাথে এখনও তোর সাথে ইটিসপিটিস কিছু করেনি? তিতলি লজ্জায় মরিমরি। নিধির পিঠে থাপড়ে দিয়ে বলল, এই তোরা এসব কি বলিস? প্রিমা তিতলিকে আরও খেপিয়ে দিতে বলল, আরে বেটা, নারী আর পুরুষ হল চুম্বক। দুলাভাই যদি এখনও তোকে কিছু না করে থাকে তাহলে দুলাভাইয়ের সিস্টেমে গণ্ডগোল আছে বুঝলি গি। তিতলি রেগে গিয়ে বলল, খবরদার, তোদের সবার মাঝে গণ্ডগোল আছে গি। নিধি কিছু একটা মনে করে তিতলিকে বলল, শুনলাম তুষার ভাইয়া নাকি ঝিলিক আপুকে বিয়ে করবে গে। হে, কালকে রিং পরিয়ে আসবে উ। নিধি ছোট করে বলল, ওহ গ। আরিফ স্যারের ক্লাসে জীব বিজ্ঞান ঘণ্টা করার সময় ফারাজ তিতলিকে নিজের ল্যাবে নিয়ে এসেছে। তিতলি এখন ফারাজের সামনে চেয়ার টেনে বসে। টেবিলে জীববিজ্ঞান বই। ফারাজ ভ্রুকুচকে শক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আরিফ স্যার কি পড়াচ্ছিল যেন? সব খুলে বলো। ওয়াটিংখ। তিতলি কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। ফারাজ তাকে সবার সামনে ঢেকে এখানে নিয়ে এসেছে। ঠিকমতো ক্লাসও করতে দিবে না নাকি তাকে? সহজ সরল স্বীকারোক্তি দিল। সেক্স, ক্রোমোজোম, সেস, ইয়াস, শুক্রাণু, ডিম্বাণু এসব। এবার ক্লাস করতে যেতে দিবেন? ফারাজের অভিব্যক্তি একটুও বদলাল না। নাক কুচকে মৃদু গলায় বলল, এই ক্লাস অন্য স্যারের কাছে করার প্রয়োজন নেই। আমি এত বড় সায়েন্সের টিচার হয়ে তোমাকে সায়েন্সের সাবজেক্ট অন্য টিচারের কাছে পড়তে দেওয়ার প্রশ্নই উঠে না। এ সাবজেক্ট তো না। কজ এসব বিষয়ে তোমার হাজব্যান্ড খুবই এক্সপার্ট উ। আমি এত বড় সায়েন্সের টিচার হয়ে তোমাকে সায়েন্সের সাবজেক্ট অন্য টিচারের কাছে পড়তে দেওয়ার প্রশ্নই উঠে না। এ সাবজেক্ট তো মোটেই না। কজ এসব বিষয়ে তোমার হাজব্যান্ড খুবই এক্সপার্ট। ফারাজ তিতলির মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকেই পুরো কথাটা শেষ করল। তিতলি এক পলক ফারাজের দিকে তাকিয়ে টেবিলের উপর নিজের তুলতুলে দুহাত রেখে বসেছে। সামনে জীব বিজ্ঞান বই। ভাবছে, আগে তো মনে হয় সে আর জীব বিজ্ঞান বই আরিফ স্যারের কাছে পড়েনি। আর এখন পড়লে মহাপাপ হয়ে যাবে।
টেবিলে আঙুল খুঁটতে খুঁটতে মিনমিনিয়ে বলল, এখন তো আপনি অন্য ক্লাসে যাবেন ক্লাস করাতে গু। ফারাজ গম্ভীর কণ্ঠে বলল, সব ক্যান্সেল। আমি এখন তোমার ক্লাস নিব গু। তিতলি চোখ ছোট ছোট করে তাকায় ফারাজের দিকে। হিজাবটা একটু গালের পাশে নেমে গিয়েছে। কখনো হিজাব না পরায় হিজাব যেন খুলে যেতে চাচ্ছে। আসার সময় ফারাজ নিজের হাতে করে দিয়েছে। সে হিজাব ঠিক করতে করতে ঠোঁট উল্টে বলে, আমি কি আগে এসব পড়া আরিফ স্যারের কাছে পড়িনি? তখন আপনি কোথায় ছিলেন হু? যত্তসব ঢং। ফারাজ রিভলভিং চেয়ারে দুলতে দুলতে চোয়াল শক্ত করে নিল। ধমকের সুরে একনাগারে বলল, তখন তোমার নামের পাশে মিসেস ফারাজ খান ট্যাগ ছিল না। এখন তুমি অলরেডি মিসেস ফারাজ খান বুকড। তোমার মুখে শুধু একটাই নাম থাকবে, সেটা শুধু ফারাজ। ভবিষ্যতে আরিফ স্যার কেন? বাদবাকি পরপুরুষের নাম মুখ দিয়ে বের হওয়ার আগে আমার এই কথাটা ১০০ বার ভাববে। আন্ডারস্ট্যান্ড? তিতলি শুনল না ফারাজের কথা। কেন শুনবে কেন? এখন থেকে যতদিন তাকে ভালোবাসি বলবে না ততদিন সে ওসব কাজ বেশি করবে যেসব কাজ ভাল্লুক অপছন্দ করে। সেও দেখবে কিভাবে তাকে ভালোবাসি না বলে। একটা জেদ চেপে বসেছে সপ্তদশীর কিশোরী মনে। মনে পড়ল বিয়ের কিছুদিন আগে আরিফ স্যারের দেওয়া চিঠির কথা। ফারাজকে আরও রাগিয়ে দেওয়ার জন্য সহসা একটা কুবুদ্ধি চেপে বসল মাথায়। বেঘোরে দাঁত কেলিয়ে বলল, আরিফ স্যার দেখতে ভালোই তাই না? স্মার্ট আছে, হালকা পাতলা। আমাকে দেখলে রোমান্টিক চোখে তাকিয়ে থাকে গি। ফারাজকে চেয়ারে দুলতে থাকা অবস্থায় থেমে যেতে দেখা গেল। গম্ভীর মুখশ্রী আরও গম্ভীর হয়ে উঠল। কটমট করে তিতলিকে চোখ রাঙিয়ে তাকাল। শক্ত মুখাবয়বে চিরবিরিয়া আওড়াল, আমাকে রাগিয়ে দিচ্ছ কেন? দিনকে রাত বানিয়ে কলেজকে বেডরুম বানানোর ইচ্ছে আছে স্টুপিড। তিতলি ফারাজের কথা শুনে বাচ্চাদের মতো হো হো করে হাসছে। ফারাজ নিজের রাগ নিয়ন্ত্রণ করে নিয়েছে। সব ভুলে গিয়ে তিতলির হাসতে থাকা পেলব মুখখানার পানে তাকিয়ে থাকে। বড্ড শীতল স্থির সে দৃষ্টি। কিন্তু তিতলি এবারও ফারাজকে শান্ত থাকতে দিল না। সে আবার বলে উঠল, আরিফ স্যার আমাকে প্রপোজ করেছে। বলছে আমাকে নাকি ভালোবাসে সত্যি। আপনি তো আমাকে ভালোবাসেন না। তাই ভাবছি অ্যাকসেপ্ট করে নিব গ। সহসা মেজাজ বিগড়ে গেল যুবকের। বোকা মানবীর প্রত্যেকটা বাক্য উচ্চারণ করার সাথে সাথে রাগে ক্রমে ক্রমে চোয়াল শক্ত করে নিচ্ছিল সে। আগ্নেয়গিরির লাভার মতন জ্বলন্ত চোখ দুটোতে স্পষ্ট রাগের বহিঃপ্রকাশ। কপালের সবটি রগ ফুলে উঠেছে। শক্তপোক্ত পেশিবহুল দুহাত দিয়ে আওয়াজ করে টেবিলে থাপ্পড় বসিয়েছে। সে আওয়াজে তিতলি কেঁপে উঠেছে। ফারাজের দু হাতের তালু নিস্পিস করছে। যুবক দাঁত কিরমির করতে করতে শব্দ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তিতলি কিছু বুঝে উঠার আগেই রুমানবের লম্বা পদযুগল এসে দাঁড়াল তিতলির সামনে। তক্ষুনি সপ্তদশীকে টান মেরে বসা থেকে উঠিয়ে নিয়ে এসে পাশের দেওয়ালে চেপে ধরল। রমণীর তুলতুলে নরম হাত দুটোকে দেওয়ালের উপরে তুলে নিজের বলিষ্ঠ এক হাতে মুঠোবন্দি করে নেয়। অন্য হাতে তিতলির নরম গাল শক্ত করে টেনে ধরল। তীক্ষ্ণ চোয়ালের পেশিগুলো আরও খানিকটা শক্ত করে গমগমে আওয়াজে বলল, আমার হাত দুটো কাঁপছে এখন। নিশ্চয় তোমার থাপ্পড় খাওয়ার ইচ্ছে নেই? আমি চাই না। একদম চাই না তোমার গালে আমার হাতের চড় পড়ুক। জানের ভয় নেই তোর? আকস্মিক ঘটনায় তিতলি ব্যথায় কেঁদে দিবে প্রায়। গালের ব্যথায় মুখ টনটন করছে বেচারির। এত শক্ত কেন এই লোকের হাতগুলো? আসলেই লোহার রডের মতো শক্ত। তার যেন গাল ছিঁড়ে ফারাজের হাতে চলে যাবে। এটা কি থাপ্পড়ের চেয়ে কম? মোটেও না। এই লোক মুহূর্তেই এমন রেগে বোম হয়ে গেল কেন? কথা ঘুরানোর জন্য আমতা আমতা করল। আসলে মানে আসলে আমি বলতে চেয়েছি যে বিয়ের আগে যদি আপনি আমাকে এভাবে ডেকে এনে পড়াতেন তাহলে এতদিনে আমি টুনাটুনিদের মা হয়ে যেতাম গু। ফারাজের অভিব্যক্তি কঠিন। সে পড়ে আছে কিছুক্ষণ আগে তিতলি কি বলল সেটা নিয়ে। আশ্চর্য! সে কি তবে জেলাস? মেয়েটার মুখে এসব শুনে সে এত অস্থির হয়ে গেল কেন? সে যাই হোক, অন্য সময় হলে তিতলির এ মুহূর্তে বলা কথাটার উত্তরে সে ঘুরিয়ে পেঁচিয়ে জ্বালানোর জন্য আরও 10টা কথা বানাত। তবে এবার সে তিতলিকে শেষবারের মতো হুঁশিয়ারি দিল, যদি আর একবার আমার সামনে আরিফ স্যারের গান গাইছ না, আই সোয়ার যেসব পেন্ডিং কাজ এতদিন বেডরুমে করিনি সব এক্ষুনি এখানে ফিনিশ করে ফেলবু। মুখ নড়াতে পারছে না তিতলি। ফারাজ সেদিন তিতলির পায়ে ব্যথা দেওয়ার পর থেকে আর তেমন পা কেন গালও টেনে ধরে না।
এই ভেবে যদি ব্যথা পায়। কিন্তু এই মেয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনে। সে আবার তিতলিকে বুঝাল, আমি যেটা বলতে নিষেধ করি সেটা বলে আমাকে রাগিয়ে দিতে ভালো লাগে? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব বেয়াদব। জানো তুমি, আমার সামনে পরপুরুষের নাম মুখে নেওয়াও তোমার জন্য পাপ। তিতলি এবার কেঁদে উঠল। পিটপিট করছে আখিউগল। আল্লাহ, তার গাল তো ছিঁড়ে গেল। কোনমতে রয়েছে বলে, গাল ছিঁড়ে যাবে আমার ছিঁড়ে যাক। ব্যথা পাই, ছাড়ুন প্লিজ। শর্ত আছে আমার তিতলি চাউনিতে প্রশ্ন। কি? ভাবনা গালটা ছেড়ে দিলেই দৌড়ে পালাবে। হেব্বি রেগে গেছে ভাল্লুক। আজকে সোজা বাপের বাড়ি চলে যাবে। শুধু ছাড়ুক। ফারাজ তিতলির কম্পিত অধরের পানে তাকিয়ে নিজ নিম্নাংশের অধর কামড়ে ধরল। একবার তিতলির মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। অতঃপর হিসিয়ে হুকুম ছাড়ল, ওকে ফাইন। তাহলে আমি যা বলছি সেটা বলো। আমি আপনার সামনে অন্য পুরুষ ভালোবাসে কথাটা বলার শাস্তিস্বরূপ এখন এই মুহূর্তেই আপনার ঠোঁটে স্বেচ্ছায় চুমু খেতে চাই। শুধু ঠোঁটে না, আপনার সব কিছুতেই চুমু খাব। আর যদি না পারি তাহলে আপনি আমার গাল টেনে ছিঁড়ে দিন গু। কথাটা বলে ফারাজ ভ্রু উঁচিয়ে তাকায়। তিতলি হতভম্ব বিস্মিত নয়নে তরাক চোখে তাকায়। কি বলল? এটা কেমন শাস্তি? সে বলবে আপনি আমার গাল টেনে ছিঁড়ে দিন, আমি ঠোঁটে চুমু খাব। লজ্জায় লাল হয়ে গেল ফারাজের কথা শুনে। ওদিকে ফারাজ এখনও তার গাল টেনে ধরে। তবে এখন একটু হাতের জোর কমিয়েছে। তবে ব্যথা তো আর চলে যায় না। তিতলির নরম গালে স্পষ্ট দাগ বসেছে আঙুলের, লাল লাল হয়ে গেছে ফর্সা গাল। ফারাজ আবার তিতলিকে ভয় দেখিয়ে বলল, আজকে তোমার গাল ছিঁড়ে আমার হাতে আসবে, নয়তো তোমার ঠোঁট আমার ঠোঁটে আসবে। দুইটা অপশন আছে তোমার কাছে, কোনটা বলো? আম ওয়াটিং। তিতলি ভ্রুকুচকে বিড়বিড় করে বলে, বুড়ো লোক, ভাল্লুক কোথাকার একটা মুহূর্তেই তেলেবেগুনে জ্বলে উঠল ফারাজ। অতি কাছে থাকায় স্পষ্ট কানে পৌঁছাল তিতলির বলা সম্পূর্ণ কথা। কপালটা ভীষণভাবে কুঁচকে রেখে শক্ত গলায় বলল, হোয়াট দ্য হেল? স্টুপিড! কি বললে তুমি? আমি বুড়ো হয়ে গেছি? ওয়েট, জাস্ট ওয়েট। কোনো দিক দিয়ে আমি বুড়ো হয়ে গেছি এক্ষুনি তার প্রমাণ দাও। আজকে প্রমাণ দিতে না পারলে খবর আছে তোমার ফারাজ শার্টের বোতামে হাত দিয়েছে। আজকে পিচ্চি বউকে দেখাবে তাকে ঠিক কোনো দিক দিয়ে বুড়ো লাগে। তিতলি শুকনো ঢোক গিলল। ইস রে, শুনে গেল কথাটা। কান লম্বা বেশি তাই শুনেছে। তাও ভয় পেল না সামনে থাকা রুমানবকে। মানে গাল ছেড়ে দিয়েছে বলে সাহস বেড়ে গিয়েছে। মেকি হেসে বলল, এ বয়সে এসেও আপনার কথার মাঝে এত তেজ কেন? হুহ! ফারাজের রাগ তরতর করে বাড়ছে। তাও নিজেকে শান্ত করে রেখেছে সে ভীষণ। কত বড় স্পর্ধা, সে বুড়ো হয়ে গেছে। এ বয়স মানে? আমার বয়স কত জানো তুমি? জানি তো, 40 বছরের বুড়ো। ফারাজ পরনের শার্টের সবগুলো বোতাম খুলে ফেলেছে। সাদা শার্টটা দুপাশ থেকে হা হয়ে ওর সুঠাম শক্তপোক্ত বুক উন্মুক্ত। সেখানে 6টি শক্ত ফোলা ফোলা ভাঁজ স্পষ্টভাবে দৃশ্যমান। তিতলি চোরা চোখে তাকাতেই ফারাজ বাঁকা হেসে প্যান্টের বেল্টেও হাত দিল। তিতলির প্রাণ যায় যায় অবস্থা। কেন যে ভাল্লুককে রাগিয়ে দিতে গেল? এখন কি করবে সে? এই লোক প্যান্ট খুলতে চাইছে কেন? আস্তাগফিরুল্লাহ। তিতলি ভয়ের তো গলায় শুধাল, কি করছেন? ঠোঁট কামড়ে হাসল ফারাজ। বুড়ো বলার শাস্তিটা আপাতত পেন্ডিংয়ে রেখেছে। গ্রীবাটা সামান্য ঝুঁকিয়ে এনে মুখ নামালো মেয়েটার কানের কাছে। ধীরলয়ে ফিসফিসিয়া আওড়াল, তোমার সাথে আমার কি কথা ছিল হুম? ঠোঁটে চুমু দিবে নাকি গাল টেনে ছিঁড়ে দিব? ডিপেন্ডস অন ইউ। আমি ক্রেভিং হচ্ছি। তিতলি কোনমতে জিভ দিয়ে অধর ভিজিয়ে কাপা কাপা গলায় বলল, আর বলব না, বিশ্বাস করুন। আমি চলে যাই হে চৌ। ফারাজ আর তিতলির তোতলানো শোনার অপেক্ষা করল না, তার আগেই ধৈর্যহারা হয়ে তড়িৎ গতিতে অধর ডোবাল তিতলির ওষ্ঠাধরের ভাঁজে। আচমকা আক্রমণে তিতলি থরথর করে কেঁপে ফের দেওয়ালে মিশে গেল। চোখ জোড়া শক্ত করে বুঝে গিয়েছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাঁপতে থাকা শরীরে স্পষ্ট ফারাজের বেসামাল স্পর্শ অনুভব করছে। ফারাজ এক হাতে তিতলির হিজাব খোলার চেষ্টা করছে। তিতলি ছটফট করে সরতে চাইলেও পারছে না।
তিতলির ঠোঁটে একের পর এক গা চুমু একে দিতে দিতে থাকে। শুধু তাই নয়, নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটাতে তিতলির ঠোঁটে ধারালো দাঁতের রুষ্ট চাপে কয়টা কামড় বসিয়েছে। তিতলি ব্যথায় নড়েচড়ে উঠতেই ফারাজ ঠোঁট একটু উপরে তুলে অস্পষ্ট সুরে আওড়াল, উমহম, ডিস্টার্ব করো না গে। ধৈর্যহারা ভঙ্গিতে রাগের বসে ঠোঁটে ঠোঁট মিলেছে ঠিকই, তবে এখন পরিস্থিতি ভিন্ন। নেশায় হারিয়ে গিয়েছে ফারাজ। তিতলিও প্রথমে ভয়ে মরে গেলেও পরে নিঃশ্বাস বন্ধ রেখে অনুভব করেছে অনুভূতিটা। দুজনের কাছেই এই অনুভূতি নতুন। ফারাজ শান্ত হয়েছে খুব সময় নিয়ে, তবে এখনও ঘন ঘন শ্বাস ফেলছে। তার নেওয়া এক একটি শ্বাসপ্রশ্বাস তিতলির ঠোঁটে পড়ছে। তিতলি ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে এখনও। সময় নিয়ে মাথা ঘুরিয়ে নিয়েছে, চোখের দৃষ্টি নিচে, ভুলবশত ফিরে তাকাচ্ছে না। ফারাজ বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিজের ঠোঁট মুছে নিয়ে ডান হাতে তিতলির দুগাল চেপে ধরেছে, মুখ নিজের দিকে ফিরিয়ে এনেছে। তার কণ্ঠের স্বর আধার রাতের থেকেও গভীর। মুড চেঞ্জ হয়ে গেছে, তাই এখন বেঁচে গেলে। বাই দ্য ওয়ে, এখনও বুড়ো বলার শাস্তি দেওয়া হয়নি, সেটা রাতে বিছানায় গেলেই বুঝে নেব। মাইন্ড ইট। বাড়িতে আসার পর থেকে আর লজ্জায় ফারাজের চোখে চোখ রাখতে পারেনি, রুমেও থাকেনি আর। ফারিন বেগম তখন থেকে পুত্রবধূকে জিজ্ঞেস করছেন, তোমার গাল এত লাল হয়ে আছে কেন তিতলি? তিতলি কি উত্তর দিবে বুঝতে পারছে না। সে কিভাবে বলবে আপনার গুন্ধর ছেলে আমার গাল টেনে লাল করে দিয়েছে। আয়নায় দাঁড়িয়ে নিজের গাল দেখে কিছুক্ষণ আফসোসও করেছে। ফারাজকে সিঁড়ি নামতে দেখা গেল। ফারিন বেগম আর তিতলি সোফায় বসে আছে। তিতলি ফারাজকে দেখে না দেখার ভান করে বলল, মশা কামড়ে দিয়েছে আম্মু। কলেজে অনেক মশা শুধু কামড়ে দেয়। ফারিন বেগম তিতলির মুখে তাকিয়ে থেকে বলল, কিন্তু এটা তো মশার কামড়ের মতো লাগছে না গি। তিতলি ফারাজের পায়ের শব্দ নিজেদের সামনে দিয়ে যাচ্ছে দেখতেই আওয়াজ করে বলল, আরে ডেঙ্গু মশা, তাই গাল লাল হয়ে গিয়েছে আম্মু। তিতলি ফারাজকে ডেঙ্গু মশা বানিয়ে দিয়েছে, এখন শান্তি লাগতেছে। ফারাজ তখন তাদের সামনে দিয়ে যাচ্ছে। তিতলির কথা শুনে একটু থেমে যেতে দেখা গিয়েছে তাকে। ফারিন বেগম ছেলেকে বললেন, কি রে, কোথায় যাচ্ছিস? বাইরে কি? তোরা দু ভাই কি শুরু করছিস বলতো? একটা তো 1 মাস ধরে কানাডা গিয়ে বসে আছে, এখন তুইও সারাদিন বাইরে বাইরে কি করিস? সবে তো দুপুরের ভাত খেলি। ফারাজ ঘাড় ঘুরিয়ে তাকাল এবার। দৃষ্টি গিয়ে পড়েছে তিতলির উপর। দুজনের চোকাচোকি হলে তিতলি চোখ নামিয়ে নিতেই ফারাজ গম্ভীর কণ্ঠে বলল, কাজ আছে আর্জেন্ট, বলে বেরিয়ে গেল। তিতলি মুখ ভেঙচি কাটে। গেলে তারই তো ভালো, একটু রুমে যেতে পারবে। সন্ধ্যা হয়ে এসেছে। নাছিমা বেগম এখনও যায়নি। সেদিন ফারিন বেগমের কাছে মাফ চেয়েছে, আর কখনো এমন ভুল করবে না। ফারাজের কাছেও মাফ চেয়েছে, কিন্তু ফারাজ তিতলির কাছে মাফ চাইতে বলেছে। এখনও ভদ্রমহিলা ঠিক হয়নি। উপরে সুন্দর, ভেতরে কুৎসিত মন নিয়ে হাঁটছেন। কখন একটু সুযোগ পাবেন। ছেলেকেও আসতে বলেছেন। এখন বসে বসে মেয়েকে বুঝাচ্ছেন। আজকে যা দেখলাম মনে হয় ফারাজ ওই মেয়েকে থাপ্পড় দিয়েছে। গালটা একদম লাল হয়েছিল দুপুরে। কি তো আমি কি করব আম্মু? তুই কি করবি মানে? আজকে থেকে প্রতিদিন ফারাজ কলেজ থেকে আসলে লেবুর শরবত নিয়ে ওর রুমে যাবি। নীলা ভীতু মুখে বলল, আমি পারব না আম্মু। ফারাজ ভাইয়াকে আমার ভয় লাগে। ভয়ডর সব ভুলে যা, আমি যেটা বলছি সেটাই করবি। নীলা উঠে চলে গেল। তার মা কি চাইছে আসলে? তাকে একটা বিবাহিত ছেলের পেছনে থাকতে বেন বলছে। ভাবনায় রয়ে গেল। পরের দিন। আজকে ঝিলিককে দেখতে এসেছে শেখ বাড়ির সবাই। এতক্ষণে প্রায় সব কথা পাকাপোক্ত হয়ে গিয়েছে। রিং পরানো শেষে ঝিলিক আর তুষার এসেছে ছাদে। ঝিলিক একটা মেরুন রঙা কারুকাজ করা জামদানি শাড়ি পরেছে। মুখে সাজ, জুয়েলারি সব মিলিয়ে অপ্সরি লাগছে। তুষার যেন আজ চোখ ফিরাতে পারে না আর তার রমণীর উপর থেকে। দুজন রেলিং ঘেঁষে দাঁড়িয়ে। অনেকক্ষণ পর তুষার নীরবতা ভেঙে বলল, যেদিন থেকে ভেবেছি আপনাকে আমার চাই, সেদিন থেকেই মনে মনে ভেবে নিয়েছি বিয়ে করলে আপনাকেই করব। কি কথা রাখলাম তো? বলে তুষার ঝিলিককে নিজের দিকে ঘুরিয়ে আনল। কপালে ছোট করে চুমু খেল। ঝিলিকের শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে নিচু সুরে বলল,
আমাকে এত ভালো লাগার কারণ কি? উহু, অনেক কারণ আছে। পুরো কারণ আপনাকে ঘিরেই। আপনার মুখ না দেখলে ঘুম হবে না। কণ্ঠ না শুনলে তৃষ্ণা মিটবে না। আরও অনেক কারণ আছে, সেগুলো পরে শোনাব গু। আপনাকে অনেক ভালো তুষার ভাই। আমি কখনো ভাবিনি আপনি আমাকে এত ভালোবাসবেন। তুষার চোখ পাকিয়ে তাকাল। রাগ দেখিয়ে বলল, এই আমি তোমার ভাই লাগি? এখন তোমার হবু হাজব্যান্ড। পরেরবার যেন এই ভুল আর না হয় গি। ঝিলিক কানের পিঠে চুল গুজে বলল। মুখ দিয়ে বের হয়ে যায়। তুষার ঝিলিককে কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা, মুখ দিয়ে যাতে বের না হয় সে ব্যবস্থা করতে হবে তো। শুধু বিয়েটা হোক, তারপর আপনার মুখ দিয়ে বের হওয়া বন্ধ করব। গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।